দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি না হয় মানুষ। দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো হয় মানুষ। লজ্জা মানায় না, মানায় না, মানায় না। মানুষের মুখে বা চপ্পল মানায় নাকি? ম্যা গো ম্যা, লেখক বাবু লেখার কিছু। এই কথাটা বলেছি বলে বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেল। রাগ হলো তোমার বয়ে গেল। আমি কি তো 7 পাকে বাঁধা বউ, না তুই আমার 7 পাকে বাঁধা স্বামী? না না না, কালী বাবুর ফ্ল্যাট থেকে আমি চলে যাব। কোথায় চলে যাবেন কাকিমা? কাকিমা? কি বললে বাবা শুভেন্দু? কাকিমা? কাকিমাই তো পাড়ার সম্পর্কে যদি ভাস্কর দা আমাদের যদি কাকা হয়, আপনি তো আমার কাকিমা হবেই। কাকিমা ঠিক বলেছে বাবা শুভেন্দু। আসলে কথাটা আমার খেয়ালই ছিল না। কি করে থাকবে বৌদি, তোমার তো মাথার গন্ডগোল। গন্ডগোল? হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল গন্ডগোল। একটু একটু তার কাটা গন্ডগোল, একটু একটু গন্ডগোল। না না, একটু না, অনেকখানি। অনেকখানি? হ্যাঁ, ছোটবেলায় শুনেছি দাদার মুখে তোমার নাকি টাইফয়েড হয়েছিল। ও বাবা গো বাবা, হয়েছিল তো। ও বাবা, ও বাবা, সে কি কাণ্ড! একদিকে জম টানছে, একদিকে মানুষ টানছে। জমে মানুষ টানাটানি হচ্ছে। একদিকে জম, একদিকে মানুষ, একদিকে জম, একদিকে মানুষ। তারপরে সারা জমের মুখে লাথি মেরে বিছানা ছেড়ে উঠে ওই গন্ডগোল তার কাটা ভুলে যাই যে, ভুলে যাই। মুখ ফসকে মাঝে মাঝে কি সব কথা বেরিয়ে যাচ্ছে। ঠাকুরপো, তুমি জানো ভাই এসব কথা? তোমার দাদার কানে তুলো না ভাই। কাকিমা, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনাদের বাড়িতে এসে আমি অনেক কিছু লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো ভাই? আপন বনেতে আপনি বকবক করেন, তাছাড়া অনেক শাড়ি কাপড়টা অনেকখানি তুলে থাকেন। ভুলে যাই যে অনেক দিনের অভ্যেস তো। মানে দেখো ঠাকুরপো, সব বড় বৌদির কাছে সব কথার মানে জানতে চাইবে না। তোমাকেও বলি বাবা শুভেন্দু, ছোট হয়ে বড়দের ভুল ধরার বদ অভ্যাস ত্যাগ করো। যাও যাও না, দিদার কাছে যাও যাও। আচ্ছা বাবারে বাবারে, কি ঝামেলায় পড়েছি, কি ঝামেলায় পড়েছি। মুখ ফসকে মাঝে মাঝে এমন সমস্ত কথা বেরিয়ে যায়, সামাল দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। না 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 না, এরম করে আর পারা যায় না, যায় না, এরম করে আর পারা। তাচ্ছে 2 দিন পরে ফিরে গিয়ে যেমন করে আমাকে লাগতে হবে, গাইতে হবে, সেটা একটু ভালো করে প্র্যাকটিস করে নি। মেলাই 14 পাকের ভাতারের ঘাড় করতে করতে সে ব্যাপারটা একেবারে মঞ্চে ধরে যাবে।
কি নাচ গান করছো বৌমা? আগে ক্লাসিক। কি বললে তুমি? ক্লাসিক আপনি বুঝবেন না, পুরনো দিনের মানুষ তো। তা যাই বলে বৌমা, কোনো ঘরের বৌঠিকে আমি এরকম নাচ গান করতে দেখিনি। মা মা আপনি বুঝি ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন? হ্যাঁ বাছা, তোমার ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না, তাই মা কালীর কাছে তোমার নামে মানসিক করে পুজোটা আমি দিয়ে এলাম, যাতে তুমি একটু সুস্থ হয়ে ওঠো। ভালো করে সিঁদুরও তো পরতে জানো না। এসো, এই মা কালীর পুজো করা সিঁদুর আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিই। আর এসো, মন্দির থেকে আসার সময় না আমি তোমার জন্য একটা পাঁচালি কিনে এনেছি, তুমি পড়ো আর আমি শুনি। মা আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ তুমিই পড়ো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পড়বো? আমার ঘরেতে আমার ঘরেতে সবাই সুখে থাকে জানো, সবাই সুখে থাকে জানো, তোমার ঘরে দুঃখ সুখ দুঃখ চিরকাল দূরে দূরে থাকে, অন্তর্যামী তুমি মা, তুই বলিব তো। বলে এটা কি লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে? হ্যাঁ, বড় লোকের মেয়ে বলে তুমি কিছুই শিখোনি? তোমার মা না হয় মারা গেছে, কিন্তু তোমার বৌদি তো আছে, সে কি ননদকে কিছুই শেখায়নি? দাও আমাকে দাও, আমি পড়ছি আর তুমি শোনো। তোমারে করিব পুজো ধূপ ধুনো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়ে। দেখে শুনে মনে হচ্ছে তুমি একেবারে সুস্থ হয়ে গেছো। আয় শালা রহমান ডাক্তার, আয় আমার পাশে এসে বস। না দিদিমা, আজকে আর বসার সময় হবে না, তুমি একটু চুপটি করে বসো, আমি তোমার হাতটা একটু দেখে নিই। ঠিক আছে, তাই দেখ। ওকে দিদিমা, আপনি একদম ফিট হয়ে গেছেন। তুমি কি ভাবছো বলো তো মামিমা? ভাবছো মুসলমানের ছেলে হয়ে তোমার শাশুড়িমাকে আমি দিদিমা কেন বলছি, তাই না? তাহলে বলি শোনো, ভাস্করের মামার বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে। আমি আর ওই রহমানের মা দুজনে সই পাতিয়েছিলাম। দুর্গাপূজার সময় আমরা তোমার মামার বাড়ি খেতে যেতাম, আর আমরা যেতাম ওদের ঈদের সময়। হ্যাঁ রে রহমান, আমার বেশ মনে পড়ে গেছে। বৌমাকে একবার ভালো করে একটু দেখতো ভাই। কেন, কি হয়েছে? আমার মনে হচ্ছে না ওর মাথার গোলমালটা আবার বোধহয় একটু বেড়েছে। দিদিমা, তোমার বুঝতে ভুল হচ্ছে, বড়লোকের মেয়েরা তো একটু খামখেয়ালিই হয়। ঠিক মামিমা, ঠিক বলিনি? দিদিমা আসছি, মামিমা এলাম। সুস্থ হয়ে গেছে, তাহলে আমি কদিন বাপের বাড়ি ঘুরে আসি। মা মেয়েদের স্বামীর ঘর করতে এসে বাপের বাড়ির এত টান কিন্তু একদম ভালো নয়। কিন্তু না 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 না, কোনো কিন্তু নয়, আমার মা যা বলবে তুমি তাই শুনবে। দেখলে তো বৌমা, মায়ের উপরে ছেলের কত মায়া, এমনি মায়ার বাঁধনে তুমি একদিন বাধা পড়বে বৌমা, তুমি যখন আমার মতো ছেলের মা হবে। মা ভাস্কর, এই নিয়ে তুই যেন আর বৌমার সাথে ঝগড়া করিস না। একটা কথা কি জানিস? কি মা? মেয়েরা প্রথম যখন স্বামীর ঘর করতে আসে, আবার কবে বাপের বাড়িতে যাবে সেই চিন্তায় তাদের যেন ঘুম হয় না। তারপর তারা যখন মা হয়, নাতি নাতনির ঠাকুমা হয়, ঠিক আমার মতো মাথার চুলগুলো পেকে যায়, তখন তাদের ওই বাপের বাড়ি যাওয়ার কথা একদম মনে থাকে না, একদম না। এই যে বাবু, কি বলে গেল বুড়িটা? আমি নাকি মায়ের বাঁধনে জয়ীরে পড়বো। বাবু, আমার পাওনা গন্ডা স্বামীটা দাও, আমি কালই ফেলার থেকে চলে যাব। তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস? শালা, বিশ্বাসের বুকে আমি লাথি মারি, লাথি বিশ্বাসের বুক মুখে আমি থুতু ফেলি। কেন কেন তুমি আমাকে বিশ্বাস করো না?
মা ভাইয়ের উপরে বিশ্বাস স্থাপনের জন্য আমরা এক ঘরে থেকে ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা বিছানায়। বলো বলো, আমি তোমাকে কোনোদিন স্পর্শ করতে চেয়েছি? সেই জন্যই তুমি মুশকিলে পড়ে গেছি গো বাবু। ভেতরে ভেতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছে। ও ও বৌদিমণি, বৌদিমণি, আপনাদের বাড়ি লোক আসতেছে গো। লোক আসছে মানে? আরে কে আসছে রে তপন? আমার দাদু গো, দাদু। ও অক্ষয় দাদু। সর্বনাশ, অক্ষয় দাদু আসছে। জ্ঞাতি সম্পর্কে দাদু। ও ভাস্করদা, ও তথ্য মানে তুমি তীর্থ ভেবো না। আমি এ বাড়ি সম্বন্ধে সব কিছু বলে দিয়েছি। আমি বলেছি এ বাড়ির বৌদিমণি কি নক্ষী, কি নক্ষী। আমি এখন তাই পরে আসবো, মুন্নিকে দেখবো বলে একটু এলুম। ও মুন্নি, মুন্নি। অক্ষয় দাদুর সামনে তুমি আমাকে আপনিও বলবে না আর বাবুও বলবে কিন্তু না। উনি যদি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করেন তখন আমি কি করব? হোমটার ভিতর থেকে আমার দিকে লক্ষ্য করবে। আচ্ছা, কই গো আমার লক্ষ্মী মতো নাদুও, কই গো নাদুও। আসুন আসুন অক্ষয় দাদু আসুন। জানিস ভাস্কর, একবার জানতে যখন পেরেছি তোরা এই পাড়াতেই থাকিস, তখন একবার কেন রে 1000 বার আমি এখানে আসবো। এসো ভাই, এসো। আরে ভাস্কর, তোর সঙ্গে নাদবইয়ের বয়সের অনেক তফাৎ বলে মনে হচ্ছে। কি গো, দাদুর কথার উত্তর দাও। আমি না মানে তুমি থামো তো, দাদুর কথা আমি ঠিক উত্তর দিচ্ছি। আসলে ব্যাপারটা কি জানেন দাদু, আমাদের বিয়েটা ভালোবাসার বিয়ে, তাই ও আমার বয়স দেখেনি, আমি ওর বয়স। ও তাবে তাবে তা হেলাদ বউ, হঠাৎ ভাস্করকে এই তুমি বলতে গিয়ে আপনি বলে ফেললে কেন? ওই যে গো দাদু, আসলে ব্যাপার হলো কি, আমাকে বর ভাবতে গিয়ে ও তোমাকে বর ভেবে ফেলেছে। তাই ও দাদু, হ্যাঁ? দিদিমার কথা মনে পড়ে। তা মনে পড়বে না আমার। যাক সে কথা। তা হেলাদ বউ, তুমি অনেক বড় লোকের বাড়ির মেয়ে। বাপের বাড়ি থেকে কত গয়না তুমি পেয়েছো। তা অত বড় লোকের মেয়ে হয়ে এই শেষে কিনা এই ভাস্করের সঙ্গে। ওরে ও ভাস্কর, এই দাদুয়ের মুখে এমন ভাষা কেন রে? আর বলো না দাদু, আর বলো না। কেউ বেশি কথা বললে ওর মাথা গরম হয়ে যায়, তখন মনে হয় ও পাগল। পাগল? ওরে বাবা, ওরে বাবা, এই মেয়েটা যে একেবারে ভাস্কর তাহলে একেবারেই ছুটি নেই। আর এই পাগলি মেয়েটার পাল্লায় পড়ে ভাস্করের মায়ের একেবারে চোখের জলে নাকে অবস্থা। ঠাকুর ঠাকুর, এবার আমি বুঝতে পারছি তোমার চোখ আছে ঠাকুর, নিশ্চয়ই তোমার চোখ আছে। ওরে বাবা, এইবার বলো সঙ্গীতা, আমি কেন বলেছিলাম মানুষের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে? মুখে কোনো কথা না বলে আর আমি না
কাজ করে দেখে তবলা বই নিচ্ছে। আজ এখনই আমি লিখে দেখিয়ে দেবো। সেই জন্যই তো দাদার দোকান থেকে কাগজ এই পেন নুতিয়ে নুতিয়ে নিয়ে এইটি। আরে মুখে বল তবলা, মুখে বল, নইলে কি যে নিচ্ছিস আমি কিছু বুঝতেই পারছি না। বলবো গো দাদু, বলবো, আগে লেখাটা শেষ হোক। তুই এখনো নিকিসনি? নিচ্ছি গো, নিচ্ছি, কিন্তু ঠিক মতো নেকা আসছে না। আরে তুই একবার বই দেখবি, তার আবার কথা। ও দাদু, তুমি আমার মুখে ছুঁড়ে দিলে এক মুঠো ব্যথা, আর মেরে দিলে একেবারে নেতা। চুপ কর খেপা, তোর দ্বারাই কিচ্ছু হবে না বুঝেছিস? এই তোর দ্বারাই কিচ্ছু হবে না। কপাল কপাল, সবই আমার ভাগ্য। এই শোন, তোর মতো যদি আমার বয়স হতো তাহলে আমি দেখিয়ে দিতাম ওই কেমন করে বই লিখতে হয়। ও আবার বই লিখবে, তার আবার কথা। আরে এই তো আমি লিখেছি। আমার দাদু একটা পাকা শয়তান, আমার বৌদিটা ভীষণ নবীনের মানুষ, আমার দাদার বেদায় কষ্ট। মুখার্জি বাবুর লোকেরা আমার দাদার গুমটির দোকান ভেঙে দিয়েছে। আমি মুন্নিকে ভালোবাসি। মুন্নিকে দেখতে দেখতে আমার একটা বই লেখা শেষ হয়ে যাবে। সে বইটা আমি মুদিখানা দোকানে বিক্রি করে দেবো। সেই মুন্নি সেই টাকা দিয়ে একটা মুরগি কিনবে। সেই মুরগি ডিম পাড়বে, টোপাটাপ 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 টোপাটাপ। সেই ডিম দিয়ে আমি ডিম বিক্রি করে মুন্নির জন্য একটা শাড়ি আর গয়না কিনে দেব। আমি ডিমের নেখা হয়ে আমি শুয়ে থাকবো, আর মুন্নি আমার পা টিপে দেবে। আবার নিচ্ছি সেই একই কথা। আমার দাদু একটা পাকা শয়তান, আমার দাদার বেদায় কত, আমার বৌদিটা ভীষণ নবী মেয়ে মানুষ। কি বললে? খেমানি তোলার জায়গা পাওনি? আমি লোভী মেয়ে মানুষ। এই খুন্তি দিয়ে পেঁচি পেঁচি তোমার জিভ যদি আমি না কাটি তো আমার নাম আসলে তাই নয়। তারপর আমি লিখব আমার বৌদির নাম আশা। পাড়ার লোকেরা বলে বউটা দেখতে ভীষণ হাসা। আমার দাদা বলে, কি বলে তোমার দাদা? আশা লতার মনটা যেন বাবুই পাখির বাসা। বাসা, বাবুই পাখির বাসা। আসুক আসছে বাড়িতে, আজ তার মুখের উপর আমি বলে দেবো। আচ্ছা, তুমি আজ আমার সঙ্গে হিন্দি সিনেমা দেখতে যাবে। শুনেছি বইটা সেক্স, ভায়োলেন্স আর নাচে গানে একদম ঠাসা। আমাকে নিয়ে গিয়ে তোমার কি লাভ বলো? আমি তো তোমার কাছে বাবুই পাখির বাসা। এ কথা তোমাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার ভাই। ও তপন, ওটা একটা পাগল। তুমি ওর কথা শুনে আমার উপর রাগ করে বসে আছো। আশা, আশা, আমার সেই গুমটির দোকানটা ভেঙে দেওয়ার পর থেকে আমি একটা অপরিসীম মানসিক কষ্টের মধ্যে ভুগছি। তুমি কি সেটা বুঝতে পারছো? আমার কথা শুনলে তোমাকে আর এইভাবে কষ্ট পেতে হতো না। এই যুগে সব স্বামীরা তার বইয়ের কথা শুনে, শুধু তুমি ছাড়া।
আমি ভাস্করদার চেয়ে অনেক বেশি এগিয়ে যাব। একদম ঠিক বলছি। আর অনেক কথা বলা আমার বাকি আছে। এদেশে শিক্ষা ব্যবস্থা যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে আজ হিন্দি সিনেমা দেখতে। কিন্তু সিনেমা দেখতে না গিয়ে তোরা যদি দুজন ওই ভাস্করের বাড়িতে যেতে পারতিস স্বপন। দাদু সংসারে দুটো ছাকি না পড়লে না দাদু। না রে স্বপন না, ভাস্কর একেবারেই সুখী নয়। সুখী নয়? হ্যাঁ, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। ওই ভাস্করের বউটা জামার কলার ধরে ভাস্করের হেজড়ে করতেছে। দাদু এই কথা সত্যি? হ্যাঁ রে স্বপন, সত্যি। দাদু সেদিন আমাদের বাড়িতে বা কতটুকু দেখে এসেছে। তোর বৌদি যে কতখানি পাগল সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ দেখি আমার স্ত্রী সঙ্গীতা আমার ভাইকে খুন করবে বলে গলা টিপে ধরে। ঈশ্বর, যাতে আমার বাড়িতে গিয়ে আসল সত্যটা জানতে না পারে তার জন্য আমি মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। তুমি আমার অপরাধ নিও না দয়াময়। দাদা আপনি কি দিদির চিকিৎসা করেন না? তিনি নাকি খুব বড় লোকের মেয়ে, টাকা গয়না অনেক কিছুই নিয়ে এসেছেন। সেই লোভে পড়েই তো আজ আমার এই অবস্থা বৌমা। ছি 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 ছি, বলি শুধু কি তাই? দুজনের বয়সের কত তফাৎ। এই বলছে তুমি, আবার এই বলছে আপনি। আপনি এক কাজ করুন দাদু, এই 500 টাকাটা রেখে দিন। 500 টাকা? হ্যাঁ, মিষ্টি খাবেন। আমি মাঝে মাঝে এসে এমনি করে টাকা দিয়ে যাব। তোমরা আমার বাড়িতে গেলে হয়তো সঙ্গীতার পাগলামিটা আরো বেড়ে যাবে। বলা তো যায় না, কামড়া কামড়ি করে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে ঘটে বাঁচতে। দাদু, হ্যাঁ আপনি কিন্তু মিষ্টি খাবেন। স্বপন বৌমা, আমি কিন্তু মাঝে মাঝে এসে এমনি করে টাকা দিয়ে যাব। আজ আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে কি বুঝলে? আর দাদু তুমি বা কি বুঝলে? নাদবো, আরে ডাল মে কুছ কালা। তোমাদের হাসির শব্দে আমার কানে তালা লেগে যাচ্ছে। মানুষের অসহায় সুযোগ নিয়ে তোমরা কত না ব্যঙ্গ করতে পারো দাদু। এসব করে তোমাদের কোনো লাভ হবে না। ভাস্করদা মানুষ, তাও তোমরা যদি ভাস্করদার মতো মানুষ হতে চাও তাহলে দাদু আমার মতো এই অন্ধকার পথের দিকে তোমরা ঝাঁপিয়ে পড়ো দাদু। এই অন্ধকার পথের দিকে ঝাঁপিয়ে পড়ো দাদু। নাদবো, ওই সন্ধ্যের পুকুরটা একবার যখন দেবে গেছে তখন ওই ভাস্কর ছোড়াটা কাতলা মাছের মতো খাবি খাবে খাবি খাবে খাবি খাবে। আপনাদের বাড়িতে ভাস্করদা এসেছে? ভাস্করদা এসেছিলেন, এই মতো পিছনের দরজা দিয়ে চলে গেলেন। ইস, এত চেষ্টা করে আমি ভাস্করদাকে ধরতে পারলাম না। আচ্ছা, ভাস্করদার ঠিকানা বলতে পারবেন? কিন্তু তুমি কে? আমি ওনার সম্বন্ধী, উনি আমার জামাই বাবু। তার মানে? বুঝতে পারছি না দাদু, হ্যাঁ? উনি সঙ্গীতাদির ভাই। আপনারা আমার দিদিকে চিনলেন কেমন করে? আরে চিনি কি বলছো? তোমার পাগলি দিদি যে আমার দুঃসম্পর্কে নাদবো হয়েছে গো। কি বললে? আমার দিদি পাগলি? পাগলি মানে একেবারে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। কেন? এই দুদিন আগে। দুদিন আগে? আচ্ছা বলুন তো আমার দিদিকে দেখতে কেমন? হ্যাঁ, দেখতে খুবই সুন্দর। কপালে দপদপ করছে শীতেতে, কপালে দপদপ করছে সিঁদুরের টিপ, শীতেতে সিঁদুর। না মানে? হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। আমি অনেক দিন আমার দিদির বাড়িতে যাইনি তো, তাই। আচ্ছা আমি চললাম। জামাই বাবুর ঠিকানা নিয়ে যাবেন না? জামাই বাবুর ঠিকানা নিয়ে যাবার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে পৌঁছে দিই। কারণ জামাই বাবুর বাড়িতে আমার দিদি যে পাগলি হয়ে গেছে এই খবরটা আমার দাদা জানে না, বৌদি জানে না, ভাইপো জানে না, এমনকি
আমার দিদিও জানে না। না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। কি বলছো পরান্দা? হয়তো পাগল হয়ে গেছো, নয় পাড়ার লোকে তোমাকে মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়। যে মহিলা এখন জামাইবাবুর বাড়িতে বউ হয়ে আছেন তারও নাম সঙ্গীতা। তুমি বলে নামও সঙ্গীতা? আশ্চর্য তো। আপনি ঠিকই বলেছেন। ব্যাপারটার মধ্যে এমন একটা রহস্য লুকিয়ে আছে যেটা তুমিও ধরতে পারছো না আর আমিও ধরতে পারছি না। সঠিক ব্যাপারটা কি সেটা জামাইবাবুর বাড়িতে গিয়ে তোমাকে জানতে হবে। তুমি কালই সকালে গিয়ে জামাইবাবুর বাড়িতে যাবে। সে তো যাবই পুরান্দার সাথে যাবই। আমি বেশ কয়েকদিন বন্ধুর বাড়িতে ছিলাম, তাই এবারের অনেক খবর আমার জানা হয়নি। তুমি কি বলতে পারবে ওই ব্যভিচার লেখক সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে? তাছাড়া আমি তো এবারই চাকর, আমার আর ক্ষমতার কতটুকু? তাহলে তুমিও শুনে রাখো পরান্দা, আমি আমার শেষ ক্ষমতা প্রয়োগ করে দাদাকে ব্যভিচারের পথ থেকে ফিরিয়ে আনবো, দিদিকে ফিরিয়ে আনবো সর্বনাশা অন্ধকার থেকে। আর সুমিতের হাত থেকে মদের বোতল কিনে নিয়ে আবার আমি তার হাতে বই তুলে দেবো। তুমি শুধু দাদার মতো এই ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাকে একটু সাহায্য করো বাবু। পরান্দা, বাকি কথা আমি পরে শুনবো। আগে আমাকে জেনে আসতে হবে আমার হতভাগিনী দিদির স্বামীর ঘরে যে মহিলা বউ হয়ে আছেন, শীতে সিঁদুর পরে ভয়ঙ্কর রহস্যের নায়িকা হয়ে বসে আছেন, তার সঙ্গে জামাইবাবুর আসল সম্পর্ক কি? কারণ রাজেশের চোখ দুটো চলে গেছে ওই গঙ্গা ফরিঙ্গটা মেঠো পথ ধরে সোজা নদীর দিকে। ফিকো হয়ে গেছে সূর্যের আলো, বিবর্ণ বিষণ্ণ বেলা। ওই তো গা ধুয়ে আছে গায়ের ডাগর মেয়ে পদ্মা, তার ভিজে কাপড় ভেদ করে বেরিয়ে আসছে সদ্য স্নান করা শরীরে লাউ ঢোকার মতো লতিয়ে ওঠা যৌবন। সঙ্গীতা পাগল হয়ে গেছে? মোটেই না, সঙ্গীতা আমাকে পাগল করে দিয়েছে। তা না হলে আমি কি করে লিখছি এই অশ্লীল গল্পগুলো? রক্ষণশীল ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে? তার বউ তাকে ছেড়ে চলে এসেছে, কোনো প্রকাশক তার বই লিখতে চাইছে না। খাবে কি, সংসার চালাবে কি করে? অথচ তার বউকে নিয়ে আমি। কি হলো মিস্টার সাগর রায়, হঠাৎ এত হাসি কেন? আপনাদের ভগ্নিপতি কাম লেখক ভাস্কর ব্যানার্জির চালাকির কথা শুনে। কথাটা কি? তিনি নাকি সকলকে বলে বেড়াচ্ছে সঙ্গীতা পাগল হয়ে গেছে। বাচ্চা আমার দিদিকে পাগল করতে চাইছে। সে কি জানে আমার দিদি পাগল হলে তাকে আমি ছাড়বো না? সে কি জানে আমার দাদা তাকে ওভারটিক্স খেলে একেবারে মিক্সচার বানিয়ে দিতে পারে? যাক যাক যাক, সে কথা। আপনি কি বলতে পারে হিরোইন, পাত্তা হাসিস, ব্রাউন সুগার এসবগুলো কোথায় পাওয়া যায়? পুলিশকে জিজ্ঞাসা করো, ওরাই বলে দেবে। পুলিশ বলে দেবে? হ্যাঁ সিও, কারণ ওরাই তো জানে এইসব মালগুলো কোথায় পাওয়া যায়। আচ্ছা আপনি ওইসব খাবেন কেন? মদের নেশায় আমার ভেতরেরটা আমি তাকে একটু বোধ করতে পারছি না। আপনার অস্থির হিয়াকে একটু চিয়াস করতে হিরোইন সেভেন করে ফেলুন, তাতে আপনার ভিতরের আমি আর বাইরের আমি দুটো আমি এক হয়ে বাদামি স্বপ্নের সন্ধান এনে দেবে। বাদামি স্বপ্নের সন্ধান। রাস্কেল শুয়োরের বাচ্চা, ওই ভাস্কর ব্যানার্জি বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। রাস্কেল ভাস্করটাকে আমি রাস্কেল ভাস্কর বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে রে সুমিত? কথাটা তোকে কে বলেছে? কে? তোর আমার স্বামী। স্বামী? নো নেভার। সে এখন আমার দাদার কায়দার কোটে দাগি আসামি। যে নিজের স্বামীকে আসামি বানিয়ে পর পুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রে কি লজ্জা বলে কোনো কথা থাকা উচিত? নবাব পুত্রের মতো কথা বলবি না রাস্কেল। এই দাদার কাছে ব্যভিচারের লাইসেন্সটা পেয়ে গেল, আমি যে আমি নিজের স্বভাবটা পাল্টাতে পারছি না রে দিদি। তাই তাই মাঝে মাঝে এই ভেতরটা কেঁদে ওঠে কামার শালার পাবো। আর আমি তখন কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার সিরাজ, ভাগ্যটা যে আমার মির্জাফর, মির্জাফর। আমার এই
রাস্কেল ছোট ভাইটাকে তাহলে ওই কাণ্ডজ্ঞানী মেজো ভাইটার মতো ভেতরে ভেতরে সেই রক্ষণশীল লেখক ভাস্করের সঙ্গে লাইন চালাচ্ছে, নাহলে ও কি করে জানলো যে ওই রাস্কেল গাইয়া লেখক আমাকে পাগল বলে চালাতে চাইছে? তোকে পাগল বলে চালাতে চাইছে রে সঙ্গীতা? দাদা তুমি কি কিছুই খবর রাখো না? ওই গাইয়া লেখক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি পাগল হয়ে গেছি। আরে বলবেই তো, কারণ আমি সমস্ত প্রকাশককে তার বই ছাপাতে বারণ করে দিয়েছি। কিন্তু ধাপে ধাপে সে কতটা নিচে নামছে একবার তুমি চিন্তা করে দেখেছো দাদা? কাল পর্যন্ত আমার মাপের মধ্যে ছিল, আজ তাকে আমি মাপের বাইরে পাঠিয়ে দেব। সাগর, মিস্টার সাগর রায়, কোনো পথই খুঁজে পাচ্ছি না। কি করে পাবে? তার স্বামী যে তাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। এসব তুমি কি লিখছো সাগর? আমাকে লেখা থামাতে না বললে আমি ওই ভাস্কর ব্যানার্জিকে সুনামে সাততলা থেকে নামিয়ে দেবো বদনামে নর্দমায়। সাগর, আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব। তোকে তো সাহায্য করতেই হবে, কারণ নারীর সাহায্য ছাড়া কোনো পুরুষ জয়লাভ করতে পারে না। যে শয়তান আমার বোনকে পাগল প্রতিপন্ন করতে চাইছে তাকে আমি সহজে ছেড়ে দেবো মনে করেছ? তাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। থাকবে না তার মান সম্মান, এমনকি তার ওই কলম তোরা হাতটা তুই তো ওই ভাস্কর ব্যানার্জিকে চিনিস? হ্যাঁ বাবু, আসমানের নিচে থাকবো আর সুরজকে চিনবো না, এ কেমন করে হয় বাবু? এই রাস্কেল, খবরদার ওই জানোয়ারটা সুনাম আমাদের সামনে করবি না। মেম সাহেব, পরাজয়ের অন্ধকার কি আপনার সামনে এসে গিয়েছে? চাকর হয়ে মনিবের মুখের ওপরে কথা বলছিস? মনিবরা যা বলবে মাথা নিচু করে তাই শুনবি, আর মাসের শেষে মাইনেটা গুনে নিবি। লেখক বাবু, মাইনের টাকাটা গুনতে গুনতে আপনি যদি আমার কামটা করতেন তাহলে সমঝে নিতেন এই চাকর বাকরদের খেতে দুঃখ। সুখের ঠিকানা দেখিয়ে দিই। হ্যাঁ, তোকে শুধু একটা কাজ করতে হবে। বলেন সাহেব, কামটাকে? যে হাতে ভাস্কর কলম ধরে বই লিখে চলেছে সেই ভাস্করের ডান হাতটা কেটে দিতে হবে। ডাব্বি পারবি না ডাব্বি, পারবি না ডাব্বি, পারবি না ডাব্বি, পারবি না ডাব্বি। বাবু সাহেব, হাত কেটে নেবার কি দরকার আছে? সব একটা কাম করলেই তো বিলকুল ঝামেলা সাফ হয়ে যাবে। কাম? ওই ভাস্কর বাবুকে একদম জানে আবার গঙ্গা আসবে, আবার আমার যন্ত্রণা বাড়বে। গঙ্গাকে নিয়ে আমি এখন কি করি? ওর তো কোনো দোষ নেই, সব আমার। আমি কি করতে চেয়েছিলাম আর কি পেলাম? কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ভুল 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 কিসে না জেনে যাই মাসুল দিয়ে নাম সাধের প্রদীপ। নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। কিন্তু গঙ্গার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো কি করে? ওর অনেক টাকা বাকি পড়ে গেছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার লজ্জার শেষ নেই। আমার মা অসুস্থ হয়ে পড়ে
আমাকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। আমি যে এখন কি করি, আমার যন্ত্রণার কথা আমি কাকে জানা? কেন গো, তোমার যন্ত্রণার কথা তুমি আমাকে জানাতে পারো না? তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না না, তুমি নয়, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে আবার শুধুমাত্র পড়াতে চাইছো কোপনি। তুমি আমার লেখা বই পড়ে আমার কথাগুলো আমাকে শোনাচ্ছ। তুমিও তো আমার স্বপ্নের রং নিয়ে তোমার মতো করে সেই স্বপ্নের জাল আমাকে দিয়েই বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা, এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। কিন্তু মা সুস্থ হয়ে গেলে এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তোমার শিক্ষার কাঁচা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা, আর বেশি দিন এখানে থাকা তোমার চলবে না। আমার চলে যাওয়ার কথাটা তুমি আর কখনো বলবে না। কি সর্বনাশ! একটা গণিতা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের ওপর যাতার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা স্বপ্নের সেই পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। ও তো নোংরা মেয়ে, জোর করে তাড়ি দিতে চাইলে কিস্তি খেউর করে গালাগাল দিয়ে আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, মামিমা, কাকিমা এই শব্দগুলো আমার মনে স্বপ্নের সাধের ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য মেয়েটা আজ এভাবে সভ্য ভদ্র হলো কি করে? আমি ওর বই পড়ে কত কিছু শিখেছি একটু একটু করে। দূর থেকে আমি ওর বই লেখা দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি। না না, প্রশ্রয় নয়, যেমন করেই হোক ওকে তাড়াতেই হবে। আমার এই শাখা সিঁদুর, শাশুড়ি মায়ের স্নেহ, অমরের প্রাণ ঢালা ভালোবাসা, এই সব কিছু আমাকে হারাতে হবে না। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার শুধু দুজনে
কথা? কি ব্যাপার বলো তো ভাস্করদা? স্বপন, আয় স্বপন আয়। সঙ্গীতা, ও আমার ভাই, পাড়া সম্পর্কে ভাই, ওর নাম স্বপন। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে আমি তোমার অনেক কথা শুনেছি ভাই। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? জল? মানে কদিন হলো খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আমি তো সারা রাত জেগে বই লিখি, তাই তোর বৌদিকে সারা রাত আমার পাশে বসে থাকতে হয়, সেই জন্যেই। বুঝেছি দাদা, বুঝেছি। কি নারী কি পুরুষ, একা কি কোনোদিন কেউ মহান কাজ করতে পেরেছে? তাই তো ওই কবি নজরুল ইসলাম বলেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ নারীর কোনো ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী আর অর্ধেক তার নয়। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে ফল, নারী দিল তাহে রূপ রস মধু, বন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তুমি না 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 তুমি না, না। বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সেদিন তোদের বাড়িতে গিয়ে আমি বলে এসেছিলাম না, সঙ্গীতা পাগল। দাদা, তুমি যে কোনো কারণে হোক নিজের যন্ত্রণাকে ঢাকবার জন্য বৌদিকে পাগল বলে তুমি প্রতিপন্ন করতে চাইছো। যেমন যেমন চাপা দিতে চাই আমিও দাদা। স্বপন, তুমি তো মরা থেকে বেঁচে উঠো দাদা, আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই সেটা কি তুমি বুঝতে পারছো? বুঝেছি বলেই তো সেই দিন তোদের বাড়িতে গিয়ে আমি 500 টাকা দিয়ে এসেছিলাম। যাক সে কথা, চাকরি বাকরির সন্ধান কোনো পেয়েছিস? আরে চাকরি বাকরি, এই যুগের যারা ইন্টারভিউ নিচ্ছে, যেসব বঞ্চিতের দল, তারা বেকার যুবক দিনে রসিকতা করে। স্বপন, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবি? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি পাগল হয়ে যাব একদিন। বেকার যন্ত্রণা ভোগ করতে করতে হয়তো আমি একদিন পাগল হয়ে যাব। তাই তোমাকে আমি জিজ্ঞাসা করতে এসেছি দাদা, আমি ওই ভালো থেকে দুঃখ ভোগ করব, না ওই খারাপ পথে চলে গিয়ে অনেক সুখ ভোগ করবো দাদা? আমি অনেক সুখ, স্বপন কি সত্যি সত্যি পাগল হয়ে যাবে? অজিত মুখার্জি ওদের গুমটির দোকান ভেঙে দিয়েছে, সে কথা আমি শুনেছি, কিন্তু উনি যে আমার সম্বন্ধী ও কথা ওরা জানতে পারেনি। একে নিজের যন্ত্রণায় নিজেই মরছি, তার উপর বিপদের মহোৎসব, এক রাস যন্ত্রণার ত্রাই ত্রাই কলরব, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমি আমার মস্তিষ্কে অনুভব করছি। ওই গণিকা মেয়েটা আমার মায়ের মনিগণে স্পর্শ বলে বসে আছে। আমি এক নিরুপায়, মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওই গণিকাটাকে ভোরবেলা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে মাকে বলি, মা তোমার বৌমা বড় লোকের মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে না 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 না, কি করে সম্ভব? তাহলে তো আসল সঙ্গীতা নকল সঙ্গীতা এক হয়ে যাবে। তাহলে কি হবে? কি আবার হবে? এইভাবে সংসারে অশান্তি হলে দিদিমা মারা যাবে। তুমি কি বলো তো মামা, এই মাত্র আমি দিদিমাকে দেখে এলাম, পালসপিটটা ভীষণ বেড়েছে। মাইমা কি বললে জানো? কি বললেন? বললে এর জন্য দায়ী তোর মামা। কোন মামা? আমাকে শুনিয়ে কোনো লাভ নেই মামা, তুমি বরং মামিমার কথাগুলো মন দিয়ে শোনো, কারণ মামিমার মতো মেয়ে এই সংসারে বিরল, একথা তুমি নিশ্চয়ই জানবে, নিশ্চয়ই জানবে। কি আশ্চর্য, ওই অসভ্য মেয়েটা একেবারে আসর চাকিয়ে বসেছে। না না, কালই আমি তার গলা ধাক্কা দিয়ে। লিখতে বসলে ধূপ জ্বেলে দিয়ে আমি তোমার জন্য চা করে নিয়ে আমি চা ফা খাওয়াই না। লেখাটা যেন কাল কোথায় শেষ করেছিলে? তুমি এখন দয়া করে এখান থেকে চা হও। মনে পড়েছে, মানুষের দুটো চোখ দুটো কান আর একটা মুখ, এর মানে প্রত্যেক মানুষের উচিত দুবার শোনা, দুবার দেখা, একবার মাত্র কথা বলা, মানে কারেক্ট কথা বলা। তুমি ইংরেজি বলছো? একটু আগে নজরুলের কবিতা বললে। তুমি কি লেখাপড়া শিখেছিলে?
child. Wait for none. সময় এবং স্রোত কারোর জন্য দাঁড়ায় না। ঠিক আছে, আমি লিখতে বসছি। ঠিক কথা বলার ভয়ে মানুষ আজকাল কথা না বলে একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে। মানে মানসিক বোবা, তাই প্রতিবাদও বোবা। সেই জন্যেই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কন্দল, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর বোন পলাশের পদাবলীর পালা কীর্তনে আধুনিক শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা অথবা জুম্মা চুম্মা দে দে। লজ্জা লজ্জা লজ্জা, এ আমার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আমি আর সহ্য করতে পারছি না, তাই তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। অমন করে মেয়েটার দিকে অপলক চেয়ে চোখে কি দেখছো ঋষি? আপনার সাহিত্যে পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতে ধূপের ধোয়ার সঙ্গে মিশে গিয়ে ওর নাম রাখলাম আমি গীতা। তুমি তোর আসল পরিচয় জানতে এসেছো? এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছে এক বিন্দু সেও কিনতে এসেছি। তুমি কি জানতে আসনি ওর সঙ্গে আমার কি সম্পর্ক? আমি জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায় একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়া? শুনতে চাও আমার মুখ থেকে একটা বড় ভয় উত্তর? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয়া সেটা জামাই বাবু জানে, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়া। আর এগিয়েও না ঋষি, কেন? ওর আবার মাঝখানে এখনো কোনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে জলে থই থই স্রোতস্বিনী নদী। আমি অপর নদী পাড়িয়ে ছাতর কেটে চলে গিয়ে তোমাকে একটা প্রণাম করবো দিদি।
ভুল করলেন ঋষি। মেয়েটির আসল পরিচয় ওই পারাঙ্গনা। আপনি ভুল করলেন জামাই বাবু, মেয়েটি বড়াঙ্গনা নয়, মেয়েটি বড়াঙ্গনা। তাই দেবাঙ্গনার মতো আমি আমার দিদির মুখ থেকে বড় ভাই একটা বাণী শুনতে চাই। পাইনি এমন সেও সম্ভাষণ আমি কোনোদিনই শুনতে পাইনি আমার দিদির মুখ থেকে। আমাকে সে কোনোদিনই ভাই বলে ডাকেনি। তার সারা স্মৃতি জুড়ে এমন পবিত্র সিঁদুরের রেখা সে কোনোদিনও আঁকেনি। তাই আজ থেকে আমি তোমার ভাই। তাহলে করিনি সে, আরে একবার আমাকে দিদি বলে জানিস তোর এই দিদি সত্যি গণিকা, সত্যি বারাঙ্গনা। কে বলে তোমারে বারাঙ্গনা? কে দেয় থুতু ও গায়ে? হয়তো তোমার স্তন্য দিয়া আছে সীতা সমসতী মায়ে। নাই হলো সতী তবু তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদেরই জাতি। সোনা মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কখনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতা। ও উল্লাস মুক্তি লাভ মেরি হতে পারে দেবী, তোমারও কেন হবে না পূজা? মায়ের ছবি ওদের চোখেও আছে স্বপ্ন আকার। মায়ের ছবি ওদের চোখেও আছে স্বপ্ন আকার। অভাগিনী নারী প্রসারিণী আজ, অভাগিনী নারী প্রসারিণী আজ নীরবে সইছে ব্যথা, নীরবে সইছে ব্যথা। ওরা মা, ওরা মা, ওরা ভগিনী, ওরা ভগিনী নয় যে ওরা পতিতা, পতিতা, পতিতা। দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ